থ্যাংক ইউ আপু। আমার কাছে মনে হয় এটা একটা নেসেসিটি। আমি এটা অ্যাডিকশন বলবো না, আমার জন্য এটা নেসেসিটি। আমি যেমন ভাত খাই, পানি খাই, পানি যেমন সবার জন্য নেসেসিটি হয়, আমার জন্য পাহাড়ে যাওয়াও একটা নেসেসিটি। এটাকে যদি এখন এডিকশনের কেউ নাম দিতে চায় দিতে পারে, দূর থেকে ওরকম লাগে, কিন্তু আমার কাছে এটা এডিকশন মনে হয় না। আমার কাছে এটা নেসেসিটি মনে হয়। দ্যাটস ইট। আমি মনে হয় যে এরকমই ভাবি। আমার কাছে এরকমই ভাবনা মনে হয়, এটা আমার জন্য একটা নেসেসিটি। এখন আমি 1 বছর পরে যাই, অনেকদিন পরে যাই, বা 10 বছর পরে যাই, নাও যাই, ইনফ্যাক্ট আমি প্রতিটা মুহূর্তেই আসলে পাহাড়ে যেতেই থাকি। ফিজিক্যালি না গেলেও আমি মেন্টালি পাহাড়েই থাকি, সবসময় প্ল্যানিং করতে থাকি, চিন্তা ভাবনা করতে থাকি। আজকে হয়তো বা যেতে পারবো না, 10 বছর পরে যেতে পারবো। ওই 10 বছর প্ল্যানিংও আমার এই মুহূর্তেও মাথায় আমার ঘুরতে থাকে। তো এটাও আসলে আমরা যেরকম নিঃশ্বাস প্রশ্বাস নেই, আমার কাছে পাহাড়ে যাওয়া, পাহাড়ের জন্য প্ল্যানিং করা, পাহাড় নিয়ে চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে ওইটা হচ্ছে ওইখানে হচ্ছে, খবর খবর রাখা, সবকিছুই আসলে আমার এটা জীবনের একটা পার্ট। এটা আমার লাইফস্টাইলের একটা পার্ট। তো আমি এটাকে এডিকশন মনে করি না, আমার জন্য এটা নেসেসিটি। আমার মনে হয় আপু, আমার ক্ষেত্রে সবগুলো এক্সপিরিয়েন্সই আছে। আমি আনফরচুনেটলি এইরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, খুবই আনফরচুনেটলি। আমিও আমার খুব কাছের, আহ, কি বলবো, আমার সঙ্গীতদেরকে হারিয়েছি। আর আমিও ওই জার্নির একটা অংশ ছিলাম। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে সবগুলাই, আমি খুব খুব রাগ হয়ে গেছিল আমার, যে তারা মারা গেছে, আমি কেন বেঁচে আছি। তো এটা একটা সার্ভাইভাল গিল্ট আমার মধ্যে ছিল, ইনফ্যাক্ট এখনো আছে। আমার কাছে মনে হচ্ছিল আমি হয়তো বা ওই কাজটা করলে হয়তো বা এরকম হতো, হয়তো বা ওরকম হতো, ইফ আর বাট, ইফ আর বাট। তো অনেক কিছু হয়তো বা আমার হাতে নাই, এটা আমি হয়তো বা এখন বুঝতে পারি, কিন্তু ওই সময় বা ওই মুহূর্তে হয়তো বা আমি এরকম ভাবে ভাবতাম না। তো ওইটাও আপু যেভাবে বললেন, ওইটাও যেরকম একটা প্রসেস, হিলিং একটা প্রসেস, আমিও ওই হিলিং প্রসেসের মধ্যে দিয়ে গেছি। তো আপনি যা যা বললেন, বিষণ্ণতা, শোক, তারপরে কান্নাকাটি করা, ক্রোধ, অস্বীকৃতিও ছিল। আমার মনে হয় অস্বীকৃতিটা বেশ আহ, অল্প কিছুদিন ছিল। কিন্তু আমার আমার ক্ষেত্রে রিয়ালিটিটা অনেক তাড়াতাড়ি হিট করেছিল। আহ, এটাই কারণ, যেহেতু আমি নিজে ওই মুহূর্তে ছিলাম, তো আমি বুঝতে পারছিলাম যে অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে। আমি যেহেতু দূরে ছিলাম না। তো এটাই সবকিছু মিলেই আসলেই মানে আমার মনে হয় যে সবকিছু একই সাথে ইমোশন গুলো হিট করে। আর একই সাথে সাথে আরেকটা বলতে চাই যে আমরা যে মুহূর্তগুলো একসাথে ছিলাম, আমাদের যে হাসি ঠাট্টা, ঝগড়া ঝাঁটি, বিবাদ আমাদের মধ্যে, এই জিনিসগুলোর যে সুখ স্মৃতি যেটা বলি, এই জিনিসটাও থেকে থেকে আসলে মনে পড়তে থাকে। তো আমি বলবো না যে এটা সবসময় শোকগ্রস্ত একটা জার্নি। আমি এখন তো মনে হয় যে সেই স্মৃতিগুলো মনে পড়লে আমার ভালোই লাগে, যে আচ্ছা ঠিক আছে, আমার আসলে খারাপ সময়ের স্মৃতিগুলো নেই, ভালো সময়ের স্মৃতিগুলো আছে। না, ফরচুনেটলি আমার মনে হয় থট প্রসেসটা এরকম ভাবে কাজ করে না। আমার ওরকম কখনো মনে হয় নাই। আমার এরকম একটা মনে হয়েছিল বান্দরবানে, কিন্তু এটা অনেক বছর আগে, এরপর আর এইরকম কোনো ফিলিংস আমার মধ্যে আসে নাই। সেটা হচ্ছে, ওটা বাত্তাই বলে একটা ওয়াটারফল আছে, বেশ বড় একটা ওয়াটারফল। আমরা সেই ওয়াটারফলটা মেজার করতে গেছিলাম। তো ওইখানে যে ডাউন স্ট্রিম আছে, ওখানে বেশ বড় বড় কিছু বোল্ডার আছে। তো এটা একেবারেই আমার শুরুর দিকের পাহাড়ের জার্নির কথা। তো তখন একটা বোল্ডার থেকে আরেকটা বোল্ডারে আমরা লাফ দিচ্ছিলাম, তখন হঠাৎ করে আমার হয়তো বা নিচে তাকিয়েছিলাম বা সামথিং কিছু হয়েছিল, যে আমি একেবারেই লক হয়ে গেছিলাম। তখন আমার মনে হচ্ছিল আমি হয়তো বা ওখানে যেতে পারবো না, আমি হয়তো বা এখন একটা জাস্ট লাফ দিতে গেলে হয়তো বা পড়ে যাবো। জাস্ট ওই সময়, জাস্ট ওই ফ্র্যাকশন মোমেন্টেই আমার আর কি অনেক কিছু মনে হচ্ছিল, আমি হয়তো বা মারা যাচ্ছি বা মারা যাব বা এরকম। কিন্তু এরপর আর কখনোই এইরকম জিনিস মনে হয়নি। ইনফ্যাক্ট যখন এই মারা যাবার মতো পরিস্থিতি যখন আমি দেখছিলাম চোখের সামনে বারবার, কিন্তু তখন আমার কাছে মনে হয় নাই যে পরের বার পাহাড়ে যাওয়ার সময় একই জিনিস আমার সাথে ঘটতে পারে বা এরকম জিনিস হতে পারে। ইনফ্যাক্ট আপনি যেটার কথা বললেন, লাস্ট আমাদের যে এক্সপিডিশনটা, সেখানেও এরকম একটা মোমেন্ট ছিল, হয়তো বা অনেক খারাপ কিছু হতেও পারতো, কারণ আমরা দুজন মাত্র, মানে একা ছিলাম, আমাদের সাথে কোনো সাপোর্ট স্টাফ ছিল না। তো আমার সাথে যেই ঘটনাটা ঘটেছিল, ওইটা বেশ মেজর একটা ঘটনা, বিশেষ করে ওই রকম অল্টিটিউডে, ওই রকম রাতের অন্ধকারে।
যেখানে আমরা দুজন ছাড়া আসলে কেউই নাই হেল্প করার মতো, যেখানে আমি চোখে দেখছিলাম না। ওই রকম সিচুয়েশনে আবার সেফলি ব্যাক করাটা, আসলে যেতে 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 থট প্রসেসটা এমন হয়ে গেছে, তখন আর মনে হয় না যে আচ্ছা, ঠিক আছে বাসায় আছে মানুষজন, আমার আমি ফিরবো কি ফিরবো না, তারপরে কি হবে, আমার মনে হয় যে এরকম ভাবে কাজ করে না। তখন মনে হয় যে প্রতিটা স্টেপ আসলে কিভাবে সেফলি ব্যাক করা যায়, ওইভাবেই আমার মনে হয় মাথাটা তখন কাজ করে, কারণ মাথাটা তখন ওরকম ভাবে ট্রেন হয়ে যায়। কারণ আপনি যখন, আমি জানি না অন্যদের হয়তো ওরকম ভাবে মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় আমি যখন বিপদে পড়ি বা আমি যখন পথ হারাই, তখন ওই পথটা খোঁজাটাই আসলে কাজ হয়ে যায়, আর তখন মাথা ওরকম ভাবে কাজ করতে থাকে যে আচ্ছা ঠিক আছে আমাকে এখন পরের পথ খুঁজে বের করতে হবে। এটাই। আর একেবারেই যদি আমি একেবারে ইমোবিলাইজ হয়তো বা হয়ে যেতাম, বা ফরচুনেটলি আমার সাথে আরেকজন সঙ্গী ছিল, অজিল ছিল, থ্যাঙ্কস টু হিম। তো তখন হয়তো বা অন্যান্য থট প্রসেস আসতে পারতো, কিন্তু ফরচুনেটলি আমি এখন পর্যন্ত ওই রকম সিচুয়েশনে যাই নাই। কিন্তু খুবই ব্রিফ কিছু মোমেন্ট আমি একা একা আর খুবই এইরকম একটা বাজে সিচুয়েশনে ছিলাম, কিন্তু সেই সময় তখনও মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে বাকিদের কি অবস্থা, বা বাকিদের খোঁজ খবর নেওয়ার জন্য যখনই আমার জ্ঞান ফিরছিল তখন আসলে এটাই মনে হচ্ছিল। প্রশ্ন আমি জানি না। আমি জানি না আসলে দায় কি, কিন্তু মনে হয় যে সাধারণত আমাদের এখানে যারা যারা আছি হয়তো বা বিভিন্ন প্রফেশনে আছেন, আমার মনে হয় বিভিন্ন যারা যারাই বিভিন্ন প্রফেশনে আছেন তাদের যেরকম দায় পর্বতারোহীরও আসলে সেরকম দায়ই আছে। আমার মনে হয় না কম বেশি কোনো কিছু করার কিছু আছে। সম্পর্ক তো সম্পর্কই, এখন আমি পর্বতারোহী দেখে যে আমার সম্পর্ক কম বেশি হয়ে যাবে আমার মনে হয় না ওরকম কিছু। আমার কাছে ভাই মনে হয় না যে মানে আমরা এখানে আসলে কোনো ঊর্ধ্বে যে কোনো কিছু একটা করি। আমার মনে হয় পর্বতারোহীরা হয়তো বা মাসখানেক বা 2 মাসই আসলে বাসার বাইরে থাকে হয়তো, কিন্তু এরকম অনেক প্রফেশন আছে যেখানে হয়তো বা বছর পর বছর আসলে বাইরে থাকতে হয়। প্রবাসীদের কথা চিন্তা করেন, তারা কিভাবে সম্পর্কে দায় রাখে। তো এটা তো আসলে আমার মনে হয় যে খুবই আনফেয়ার হবে পর্বতারোহীদের জন্য এরকম কথা বলা। না না, এটা আমার মনে হয় অনুপ্রেরণা দেয়, আরো বেশি মোটিভেট করে ওই কাজটা আরো বার করার জন্য, টেস্ট করার জন্য। যেমন আমি খুবই এক্সপেরিমেন্টাল ওয়েতে ক্লাইম্ব করি। আমরা 2016 বা 2017 হবে, আমার ঠিক এক্স্যাক্টলি যেটা মনে নেই, আমরা লাদাখে একটা গ্লাইসেডিং করার চেষ্টা করেছিলাম। প্রায় 6,000, অলমোস্ট 6,000 মিটারের উপর থেকে গ্লাইসেডিং হচ্ছে যে পাহাড়ের যে ঢালটা থাকে, ঢালে একটা একটা স্টেপ না নেমে জাস্ট শরীরটাকে ছেড়ে দেওয়া, এমনি গ্লাইড করে সাইড করে নেমে যায়। জি 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 জি, এক্স্যাক্টলি এটাতে হয় যে অনেক তাড়াতাড়ি নেমে যাওয়া যায়। তো 2016 সালে আমার একটা দুর্ঘটনা ঘটে, তো আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, পড়ে যাই। আহ ব্যথাটা তো তেমন কিছু পাই নাই, যেটা হচ্ছে যে তখনও আমার মনে হচ্ছে সরি আপু, আমার তখনও একটু মৃত্যুর ভয় আসছিল যখন পড়ে যাচ্ছিলাম, কিন্তু পরে যেহেতু হাত পা ঠিক আছে তখন আর ওরকম ফিল হয়নি। কিন্তু এই জিনিসটাই আবার 2023 না 22-তে আমি আরেকবার ট্রাই করেছিলাম, আর ওইবার সাকসেসফুলি আমি ওটা করতে পেরেছিলাম। তো যেই পাহাড়ে উঠতে আসলে আমার 14-15 ঘন্টা লেগে গেছে, ওই পাহাড় থেকে নামতে আমার মাত্র 20 মিনিট লেগেছিল। তো হ্যাঁ, এটা মোটিভেট করে, আর এটা একটা লার্নিং প্রসেস যে আচ্ছা ঠিক আছে ওই সময় কি ভুল করেছিলাম, পরের বার আর এই ভুলটা করা যাবে না। তো এটা একটা লার্নিং প্রসেস, আর এটা পরের বার ওই একই জিনিস করতে আসলে মোটিভেট করে। হ্যাঁ, যখন পাজেল থাকি তখন আমার একা একা থাকতেই ভালো লাগে, টু বি অনেস্ট। আমি একটুখানি আইসোলেটেড হয়ে থাকতেই ভালো লাগে আমার। কিন্তু তারপরেও আমি চেষ্টা করি হচ্ছে দিনের একবার হলেও জাস্ট জানাতে যে আচ্ছা ঠিক আছে আমি এখন এখানে আছি। তো আমাদের করোনার আগে আগে আমরা একটা এক্সপিরিয়েন্স গেছিলাম 2022-তে, এটা ঠিক লকডাউন হওয়ার আগে আগে। তো ওই সময় আরেকবার মানে এমনও সিরিয়াস কিছু হয় নাই, কিন্তু সামহাও আমাদের সাথে কানেক্টিভিটি হয় নাই। আমরা যখন পাহাড়ে যাই তখন আমাদের একটা ইয়ে থাকে, যে অ্যাজাম্পশন থাকে যে আচ্ছা ঠিক আছে আমরা অমুক দিন আবার নেটওয়ার্কে আসবো, আবার আমরা যোগাযোগ করবো। তো সামহাও আমাদের সাথে কমিউনিকেট করা হয় নাই, আর ওখানেও পরিস্থিতি এমন ছিল যে আমরা আসলে একটু লেটই হচ্ছিল আমাদের আমাদের সাথে, যেহেতু আসলে ওরকম ভাবে সাপোর্ট স্টাফ থাকে না। তো আমরা চাইলেও আসলে খবর রিলে করতে পারি না, যেটা বড় বড় এক্সপিডিশন গুলোতে যেটা সম্ভব হয়। আর আমরা খুবই গরিব, আমাদের কাছে ওরকম স্যাটেলাইট ফোন টোনও আমরা ইউজ করতাম না।
তো ওই 7 দিনের মধ্যে এইখানে বাংলাদেশে আমাদের যারা কাছের মানুষজন আছে ওখানে একটা হুলস্থুল কাণ্ড হয়ে গেছিল। তারা মানে অনেক অনেক টাকা, যেটা ওই যে আপু বললো যে তাদের অনেক অনেক কারি কারি টাকা আছে, আর তারা এরকম হেলি রেস্কিউ করার সবকিছু ইয়ে করে ফেলেছিল। তো সামহাও এমনিতে আমরা গরিব, কিন্তু আমাদের কাছের মানুষজনের ভালোবাসায় আসলে অনেক কারি কারি টাকা ম্যানেজ হয়ে গেছিল। তো আমাদেরকে হেলিকপ্টারে রেস্কিউ করতে যাবে, তো আর আমরা ওইখানে বসে বসে বরফের ঝড়ের মধ্যে নেটফ্লিক্সে মুভি দেখতেছি। আমরা তো জানিও না যে দেশে এই অবস্থা, কারণ কখনো এরকম হয় নাই। কিন্তু যেটা হচ্ছে যে ওইখান থেকে কোনো একজন আহ, নেপালে যেহেতু অনেক অনেক স্ক্যামার থাকে, সেইরকমই একজন দেশে যোগাযোগ করেছিল যে ওরকম ওরকম অবস্থা, তাদের তো পাওয়া যাচ্ছে না, তাদেরকে এখন রেস্কিউ করতে যাইতে হবে। তো আমাদের এখানে যেহেতু যোগাযোগ হচ্ছে না, তো বাসায় সবাই স্বাভাবিকভাবে একটুখানি পাজলড হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে, ওদের তো আসলে ওই সময় আসার কথা, আসছে না। তো অনেক অনেক কারি কারি টাকা নিয়ে 2 জন বন্ধু, আবার 3 জন বন্ধু আবার নেপালেও চলে যায় যে তারা আসলে হেলিকপ্টারে রেস্কিউতে পাঠাবে। কিন্তু ফরচুনেটলি যেই দিন, মানে যেই সন্ধ্যাবেলা তাদের টাকা দেওয়ার কথা এজেন্সিকে, তো সেই সন্ধ্যাবেলাতেই আমরা আবার ব্যাক করি। আর যখন যোগাযোগ করি তখন আবার সবকিছু ঠিকঠাক হয়। তারপরে তারপরের থেকে তারপর থেকে যেটা হয়, অনেক টাকা বাঁচে সবার। একটা থ্যাংক, আমরা তো জাস্ট ফরচুনেট যে এত টাকা খরচ হয়ে যায় না খামাখা খামাখা, মানে ফর নাথিং, মানে কিছুই হয় নাই আমাদের। তারপর থেকে যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে আমরা একটা আমরা সবাই মিলে একটা স্যাটেলাইট কমিউনিকেটর নেই, যাতে অ্যাটলিস্ট যখনই আমরা যাব অ্যাটলিস্ট আমরা কোথায় আছি এই জিনিসটা যেন লোকেট করতে পারে বাসার মানুষজন, আর যেন আমরা কোনো না কোনো ভাবে তাদের সাথে কমিউনিকেট করতে পারি। এটাই এখন এটা চেষ্টা করি যে, তারপরে আমি ওটা দিনে একবার জাস্ট আপডেট দেই যে আচ্ছা, ঠিক আছে আজকে এখানে আছি, তো এই প্ল্যান। তো এই জিনিসটা আমি এখানে বলতে চাই, যেটা হচ্ছে আমি 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 এটা করেছিলাম, যেটা হচ্ছে আমি যখনই এই ধরনের, মানে আমি প্রচুর বান্দরবানে যেতাম একটা সময়। তখন যেটা করতাম, আমি বাসায় তো অনেক তখন তো কেউ বুঝতোই না, একদম আমি 8-9 সালের কথা বলছি, তখন এই জিনিসটা একেবারেই নতুন ছিল। তো তখন আব্বু আম্মুরা ভাবতো যে আসলে কি করতেছে, কিছুই জানতো না, আর আমিও কিছু শেয়ার করতাম। তখন যেটা করলাম যে আমি অনেক বইপত্র তাদেরকে আসলে দিতাম। তো যেটা হতো যে আমার আব্বু বেশ বই পড়তে পছন্দ করতো। তো আমরা বইপত্র দিতাম, তো এটা 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 আমারও লাইফস্টাইল এরকম, আমিও এরকম পাহাড়ে যাই এরকম। তখন একটা পর্যায়ে যেটা হয়েছে, যেটা হচ্ছে যে আমার অ্যাক্সিডেন্টের পরেও যখন আমি আহ, আহ, বললাম যে আচ্ছা ঠিক আছে আমি এরপর যাবো বান্দরবানে বেশ কয়েকদিনের জন্য, তখন দেখলাম যে না, তো তারা এতটাই আবার মানে শখ, তার কেউ শখ ছিল না। তার মধ্যে আচ্ছা ঠিক আছে, মানে এখন যেহেতু ও হাঁটতে পারে, আবার ঠিকঠাক হয়ে গেছে, হাড্ডি টাড্ডি জোড়া লাগছে, তো এটাই স্বাভাবিক যে আচ্ছা ঠিক আছে বান্দরবান যাবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা একটা কাজে দিচ্ছে যে আমি রেডি করে ফেলছি আমার বাবা মাকে। তো এখন হয়তো বা টেনশন করে, কিন্তু একই সাথে সাথে সাপোর্টও করে যে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।